হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। তো আগের দিন আমরা সারিস্থানিক যে বিবর্তনগুলো, তার মধ্যে সমবৃত্তি ও সমসংস্থান সেগুলো আমরা পড়েছি। তো আজকে মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠনটা, মানে কিভাবে সরল থেকে জটিলতর হৃৎপিণ্ডের গঠন হয়েছে, অর্থাৎ মৎস্য থেকে স্তন্যপায়ী পক্ষী পক্ষী এবং স্তন্যপায়ী শ্রেণী আহ, যে বিবর্তনটা হয়েছে সেটা আমরা হৃৎপিণ্ডের গঠনের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করব, যে কিভাবে সরল হৃৎপিণ্ড অর্থাৎ সরল জীব থেকে জটিলতর হৃৎপিণ্ড অর্থাৎ জটিল জীবের সৃষ্টি হয়েছে। তো চলো আমরা আজকে দেখে নিই প্রথমে মাছের হৃৎপিণ্ড। তো মাছের হৃৎপিণ্ডে কটা প্রকাশ? মাছের হৃৎপিণ্ড সব থেকে সরল, এটাকে বলা হয় ভেনাস হৃৎপিণ্ড। কেন ভেনাস হৃৎপিণ্ড বলা হচ্ছে আমি সেটা পরে আসছি। আর মাছের হৃৎপিণ্ডে কি কি ভাগ আছে? এটা হচ্ছে অলিন্দ, আর এটা হচ্ছে নিলয়। আর রক্ত কোথা থেকে আসে? এখান থেকে ভেতরে ঢুকছে, ঢুকে নিলয় দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। এটাই একচক্রী হৃৎপিণ্ড বলা হয় এটাকে, কারণ রক্ত একবার মাত্র এটা দিয়ে পরিবাহিত হয় এবং CO2 এবং O2 যুক্ত রক্ত, অর্থাৎ দূষিত এবং বিশুদ্ধ রক্ত একসাথে মিশ্রিত অবস্থায় পরিবাহিত হয়। তাই যেহেতু একচক্রী এবং একসাথে O2 CO2 যুক্ত রক্ত মিশ্রিত অবস্থায় পরিবাহিত হয়, তাই এটাকে বলা হচ্ছে ভেনাস হৃৎপিণ্ড। তাহলে এটাকে কি বলা হচ্ছে? অলিন্দ, এটাকে নিলয়। আর এটাকে বলা হচ্ছে সাইনাস, আর এটাকে বলা হচ্ছে সাইনাস আর্টেরিয়ল। যেহেতু এখান থেকে নিলয় থেকে কি বেরোয়? ধমনী বেরিয়ে যাচ্ছে, আর্টিওল। আর এটা হচ্ছে সাইনাস ভেনোসাস, যেহেতু এখানে ভেন এসে যুক্ত হচ্ছে, দুটো ভেন এসে, তাই এটা সাইনাস ভেনোসাস। এবারে তারপরে মাছের পর আমরা কি জানি? মাছের পর আসে হচ্ছে উভচর প্রাণী। তো উভচর প্রাণীতে যখন আসলাম তখন আমরা কি দেখলাম? দেখলাম যে হচ্ছে অলিন্দ দুটো বিভক্ত হয়েছে, অর্থাৎ ডান অলিন্দ বাম অলিন্দে দুটো ভাগ হয়ে গেছে, অলিন্দ দুটো। কিন্তু নিলয় তখনও এই একটাই আছে, নিলয় তখনও ভাগ হয়নি। তো এক্ষেত্রে কি হয়? ডান অলিন্দ দিয়ে CO2 যুক্ত রক্ত এবং বাম অলিন্দ দিয়ে O2 যুক্ত রক্ত পরিবাহিত হয়। কিন্তু তারা অলিন্দের পৃথক থাকলেও নিলয় যেহেতু বিভক্ত নয়, নিলয় যেহেতু একটাই, তাই এখানে এসে মিশ্রিত হয়ে যায়। তো এটা হচ্ছে বাম অলিন্দ, আর এটা হচ্ছে ডান অলিন্দ, আর এটা হচ্ছে নিলয়। আর রক্ত কোথা থেকে আসছে? ডান অলিন্দ দিয়ে আসছে, এসে এখানে আসছে। আর বাম অলিন্দ দিয়ে রক্ত আসছে, কি রক্ত? O2 যুক্ত রক্ত। আর ডান অলিন্দ দিয়ে CO2 যুক্ত রক্ত। তো এই রক্তটা এসে, এই যেহেতু এক নিলয়ে ভাগ নেই, যেহেতু একটাই পথ, তাই এই পথ দিয়েই বেরিয়ে যাচ্ছে, এটা ধমনী। এবং সে উভয় হিসেবে কাছে যাচ্ছে O2 CO2 যুক্ত রক্ত এটার মাধ্যমে বাইরে দেহের মধ্যে পরিবাহিত হচ্ছে। কিন্তু ডান অলিন্দের CO2 যুক্ত, আর এটাই O2 যুক্ত রক্ত। কিন্তু নিলয়ে এসে তারা মিশ্রিত হয়ে যাচ্ছে, অর্থাৎ সেই দূষিত রক্তই প্রবাহিত হচ্ছে। এবারে উভচরের পর যখন আমরা আসছি সরীসৃপে, সরীসৃপে এসে কি দেখছি? সরীসৃপে এসে দেখছি যে হচ্ছে নিলয়টা অর্ধ বিভক্ত আকারে থাকছে, অর্থাৎ নিলয়ের যে ভাগটা সেটা লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ প্রচেষ্টা দেখা যাচ্ছে সরীসৃপের মধ্যে, যে CO2 এবং O2 যুক্ত রক্ত যে পৃথক ভাবে পরিবাহিত হতে পারে, তার যে প্রচেষ্টা, সেটা দেখা যাচ্ছে সরীসৃপে এসে, যেহেতু নিলয়টা অর্ধ বিভক্ত অবস্থায় থাকছে। যেহেতু সম্পূর্ণ বিভক্ত হচ্ছে না, তাই এক্ষেত্রে CO2 এবং O2 যুক্ত রক্ত একসাথে মিশ্রিত অবস্থায় পরিবাহিত হচ্ছে। তো এখান থেকে ডান অলিন্দ থেকে আসছে CO2 যুক্ত রক্ত, বাম অলিন্দ থেকে O2 যুক্ত রক্ত এসে এখানে মিশ্রিত হয়ে সব দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবারে তারপরে আসছে সরীসৃপ থেকে আসছে পক্ষী এবং স্তন্যপায়ী। সরীসৃপ থেকে আসছে পক্ষী এবং স্তন্যপায়ী, কারণ আমরা জানি সরীসৃপ থেকে পক্ষী এবং স্তন্যপায়ী শ্রেণী প্রাণীর সৃষ্টি হয়েছে। যেমন আমরা পাই আর্কিওপটেরিস, পক্ষী এবং সরীসৃপের সরীসৃপ এবং পক্ষীর মিসিং লিঙ্ক। আর পাই হচ্ছে প্লাটিপাস, যেটা সরীসৃপ এবং স্তন্যপায়ীর মধ্যে কানেক্টিভ লিঙ্ক। তো এবারে আসছি পক্ষী এবং স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে। তো এক্ষেত্রে যে এটা হচ্ছে কি অলিন্দ? বাম অলিন্দ। আর এটা হচ্ছে ডান অলিন্দ।
অলিন্দ। তো দেখো, সরীসৃপে যেটা অর্ধবিভক্ত ছিল, পক্ষী এবং স্তন্যপায়ীতে এসে সেটা সম্পূর্ণ বিভক্ত হয়ে গেছে। তাহলে কি সৃষ্টি হয়েছে? বাম নিলয় এবং ডান নিলয়। তো এই ডান অলিন্দে বাম অলিন্দে কি, সরি, ডান অলিন্দে কি আসছে? ও CO2 যুক্ত রক্ত, যেটা নিলয়ে এসে যেটা চলে যাচ্ছে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে চলে যাচ্ছে। আর বাম অলিন্দ থেকে ফুসফুসীয় শিরার মাধ্যমে যে CO2 যুক্ত রক্ত, যে অক্সিজেন যুক্ত রক্ত আসছে, সেটা নিলয়ে এসে সেখান থেকে মহাধমনী দিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে O2 যুক্ত রক্ত। আর এখানে আছে CO2 যুক্ত রক্ত। তা এই গেল হ্যাঁ, হ্যাঁ, যে হৃৎপিণ্ডের যে সরল থেকে জটিলতর হৃৎপিণ্ড সৃষ্টি, তার যে কিভাবে সৃষ্টি হয়েছে তার বিবর্তন, সেটা আমরা একটু সব চিত্রে, রেখাচিত্রের মাধ্যমে বা চিত্রের মাধ্যমে একটু জানলাম। যে এক্ষেত্রে বামালিঙ্গ থেকে O2 যুক্ত রক্ত নিলয়ে আসে এবং মহাধমনী দিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। আর ডাল অলিন্দ থেকে CO2 যুক্ত, এক্ষেত্রে O2 ভাগটা অনেক কম থাকে, কারণ তাই একে CO2 যুক্ত রক্তই বলা হয়। তাই ডাল নিলয় থেকে এসে ফুসফুসীয় ধমনী মাধ্যমে ফুসফুসে চলে যাচ্ছে। এক্ষেত্রে দেখো, একই সাথে রক্ত দুবার পরিবাহিত হচ্ছে, অর্থাৎ একবার ডান নিলয়ে আসে সেই সাথে একবার ডান অলিন্দে সেই সাথে বাম অলিন্দে, সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ একবার ডান অলিন্দ থেকে ডান নিলয় এবং বাম অলিন্দ থেকে বাম নিলয়। অর্থাৎ কি হচ্ছে, দুবার রক্ত পরিবাহিত হচ্ছে। তাই পক্ষী এবং স্তন্যপায়ী শ্রেণীর হৃৎপিণ্ডকে কি বলে? দ্বিচক্রী হৃৎপিণ্ড। কি বলে? দ্বিচক্রী হৃৎপিণ্ড। আর মাছের হৃৎপিণ্ডকে কি বলে? ভেনাস হৃৎপিণ্ড। এই গেল যে পক্ষী, মাছ থেকে পক্ষী এবং স্তন্যপায়ী প্রাণীর যে হৃৎপিণ্ডের সরল থেকে জটিলতর বিবর্তন, সেটা আমরা চিত্রের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করলাম। এই কোশ্চেনটা অনেকবার মাধ্যমিকে এসেছে, যে হৃৎপিণ্ডের মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠনের বিবর্তন চিত্রসহ আলোচনা করো। তো আমরা এইভাবে ব্যাখ্যা করব। আশা করি বুঝতে পেরেছো। তো তারপরে আমরা নেক্সটটাই যাই। নেক্সটটাই আছে হচ্ছে, মুছে দিচ্ছি এটা। এবারে আমরা নেক্সট আসি। নেক্সটে হচ্ছে ভ্রূণ তত্ত্ব গঠিত প্রমাণ। আচ্ছা, ভ্রূণতত্ত্ব গঠিত প্রমাণ। এই ভ্রূণতত্ত্বটা কি? আসলে ভ্রূণতত্ত্ব বলতে আমরা কি বুঝি? ভ্রূণতত্ত্ব বলতে আমরা বুঝি, অর্থাৎ কোন জীবের ভ্রূণ থেকে তার পূর্ণাঙ্গ যে দেহ, সেটা সৃষ্টির ঘটনাকে বলা হচ্ছে ভ্রূণতত্ত্ব। মানে সেটা সৃষ্টির ঘটনা এবং তার পর্যালোচনাকে, সেই ঘটনাটার পর্যালোচনা করাকে বলা হচ্ছে ভ্রূণতত্ত্ব। ভ্রূণতত্ত্ব অর্থাৎ মানুষের একটা শিশুর জন্মগ্রহণ, সেখান থেকে যখন তারা ফার্টিলাইজেশনের পর যেটা ভ্রূণটা মাতৃগর্ভে বড় হয়, সেই ভ্রূণের তার জন্মানোর আগে পর্যন্ত যে ভ্রূণের গঠনগত পরিবর্তন হচ্ছে, সেটা আলোচনা করাকে বা সেটা পর্যালোচনা করাকে ভ্রূণতত্ত্ব বলা হয়। আর এই ভ্রূণতত্ত্বের গঠিত প্রমাণে যে সবচেয়ে উল্লেখযোগ্য উক্তিটি আছে, সেটা হচ্ছে ব্যক্তিজনী জাতিজনীকে পুনরাবৃত্তি করে। অর্থাৎ অন্ডজনী রিপিট ফাইলোজনী। কে বলেছেন? বিজ্ঞানী হেকেল। বিজ্ঞানী আর্নেস্ট হেকেল এই বিখ্যাত উক্তিটি, তার বিখ্যাত পর্যালোচনা বা উক্তিটি, সেটা হচ্ছে ব্যক্তিজনী জাতিজনীকে পুনরাবৃত্তি করে, অর্থাৎ অন্ডজনী রিপিট ফাইলোজনী। তা এবারে আমরা ব্যক্তিজনী বলতে কি বুঝবো?
ব্যক্তিজনই হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ইন্ডিভিজুয়াল বা নির্দিষ্ট জীব বা প্রাণী বলতে পারো, নির্দিষ্ট প্রাণী তার যে শিশুকাল বা জন্মানো, তার যে ভ্রূণাবস্থা সেখান থেকে জন্মগ্রহণ এবং তার দেহের পরিণতি লাভ এবং অবশেষে মৃত্যু, এই যে গোটা জীবনচক্র চলছে তার যে পর্যালোচনা সেটা ব্যক্তিজনিক। অর্থাৎ মানুষের ক্ষেত্রে যদি আমরা ধরি, মানুষের ক্ষেত্রে মায়ের গর্ভে ভ্রূণ ধীরে ধীরে বড় হওয়া, সেখান থেকে জন্মগ্রহণ, সেখান থেকে শৈশব, বয়ঃসন্ধিকাল, পরিণতি, তারপরে বৃদ্ধাবস্থায় যাওয়া, এই পুরো ঘটনাটাকে পর্যালোচনা করাকে বলা হচ্ছে ব্যক্তিজনিক। আর জাতিজনিক কি বলছে? জাতিজনিক হচ্ছে কোনো একটা গ্রুপ অফ অ্যানিম্যাল বা কোনো একটা গোষ্ঠী, জীবগোষ্ঠী, সেটার যে পরিবর্তন, সেটার যে বিবর্তনের ধারা বা কিভাবে সেই জীবগোষ্ঠীটা উৎপত্তি লাভ করেছে সেটার পর্যালোচনা হচ্ছে জাতিজনিক। তাহলে কি বলেছে? ব্যক্তিজনিক জাতিজনিকে পুনরাবৃত্তি করে। অর্থাৎ ভ্রূণতত্ত্ব গঠিত প্রমাণে ভ্রূণের পর্যালোচনা করার সময় আমরা দেখতে পাই বা আহ, তিনি বিজ্ঞানী আর্নেস্ট বলেছে বিজ্ঞানী আর্নেস্ট হেকেল বলেছেন যে প্রত্যেকটা জীব তার ভ্রূণাবস্থা থেকে পূর্ণাঙ্গ অবস্থায় যাওয়ার সময় কালে যে তার দেহে বা তার ভ্রূণাবস্থায় তার দেহে যে সকল পরিবর্তন ঘটায় সেগুলো সেই জীব, সেই প্রাণী যে পূর্বপুরুষ থেকে তাদের যে আধুনিক রূপে এসছে তার প্রতিটা ধাপের পুনরাবৃত্তি করে, অর্থাৎ জাতিজনিকে পুনরাবৃত্তি করে। অর্থাৎ জাতিজনিতে অর্থাৎ সেই জীবটা আদি উদ্বংশীয় জীব থেকে এখন যে বর্তমানে আধুনিক জীব হয়েছে সেই যে অভিব্যক্তির ধাপে ধাপে তাদের মধ্যে যে সকল বৈশিষ্ট্য পর্যায় দেখা গিয়েছিল সেই সকল বৈশিষ্ট্য সেই ভ্রূণ থেকে পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণতির ক্ষেত্রে তাদের দেহে দেখা যায়। যেমন এক্ষেত্রে আমাদের বইতে কি কি আছে? আমাদের বইতে আছে মাছ, ব্যাঙ অর্থাৎ উভচর, পক্ষী, সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী, এদের যে ভ্রূণের পর্যালোচনা সেক্ষেত্রে দেখা গেছে কি 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 থাকবে? গলবিলীয় ফুলকা ছিদ্র দেখা যায়, আর কি দেখা যায়? বহিস্থ ফুলকা খাঁজ দেখা যায়, গলবিলীয় ফুলকা ছিদ্র, বহিস্থ ফুলকা খাঁজ। এছাড়া মায়াটম পেশি, ল্যাজ সদৃশ্য গঠন এবং সেখানে মায়াটম পেশি, এই সকল বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটা ভ্রূণতে দেখা যায়। কিন্তু পূর্ণাঙ্গ প্রাণীতে এই সকল বৈশিষ্ট্য সবটাই নাও দেখা যেতে পারে, কিন্তু ভ্রূণতে এই সকল বৈশিষ্ট্য দেখা যায়। অর্থাৎ এর থেকে মনে হয় যে এই সকল জীবটা একই উদ্বংশীয় জীব থেকে সৃষ্টি হয়েছে। আর কি? আর যে ভ্রূণের মধ্যে সাদৃশ্য, অর্থাৎ মাছের সাথে ব্যাঙের ভ্রূণের যতটা সাদৃশ্য মাছের সাথে স্তন্যপায়ী বা মানুষের ভ্রূণে ততটা সাদৃশ্য দেখা যায় না, কিন্তু মানুষের সাথে পক্ষী শ্রেণীর ভ্রূণে অনেক সাদৃশ্য দেখা যায়। এর থেকে বলা যায় যে ব্যক্তি যদি জাতিজনিকে পুনরাবৃত্তি করে, অর্থাৎ বিজ্ঞানী হেকেল এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে ব্যক্তি যদি জাতিজনিকে পুনরাবৃত্তি করে, অর্থাৎ একটা কোনো নির্দিষ্ট জীবের ভ্রূণের গঠন বা পরিবর্তন, তার সেই জীবটা কিভাবে আদি উদ্বংশীয় জীব থেকে বর্তমানে যে আধুনিক জীবের সৃষ্টি হয়েছে তার যে ধারা সেটাকে ফুটিয়ে তোলে। এই গেল ব্যক্তিজনিক জাতিজনিকে পুনরাবৃত্তি করে। আর তাহলে আমরা আজকে পড়লাম যে হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন অর্থাৎ কিভাবে সরল থেকে জটিলতর হয়েছে, তাই অভিব্যক্তি সম্পর্কে এটা একটা প্রমাণ, আর ভ্রূণতত্ত্ব গঠিত প্রমাণ। তোমরা এই দুটো বই থেকে ভালো করে পড়ো, কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানিও, আমি আবার বোঝানোর চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্ত, টাটা।